and it percentage wise is about 40%. 400 বছরের গণতন্ত্র প্র্যাকটিস করবার পরে এবং আমরা এমন এক সোনার বাংলায় বাস করছি যে আমরা শায়েস্তা খানের আমল থেকে চালের গল্প যতটুকু জানি, আমাদের ভোটের গণতন্ত্র নির্বাচন কিন্তু একই লেভেলে আছে। তো সেই জায়গায় আমাদের হচ্ছে আমরা মনে হয় অনেকেই ইউটোপিয়াতে আছি। রাজনীতি কী জিনিস আমি মাত্র 5 দিন গ্রামে গঞ্জে থেকে আসছি এবং আসার আগে আমার কলিগদেরকে বলছিলাম এখানে যে চরের ভিতরে চর, সেই চরের ভিতরে আবার গুচ্ছ গ্রাম আছে। কোমর সমান পানিতে নেমে ট্রলারে করে হাঁটু গুজায়া জিন্স ভিজায়া 6 ঘন্টা ভ্যান গাড়ি ঠেলতে ঠেলতে কিছুক্ষণ নামি আবার কিছুক্ষণ ভ্যান ঠেলি, কিছুক্ষণ গাড়িতে উঠি আবার ভ্যান ঠেলতে নামি। এই রিয়ালিটিতে মানে পাবলিক এঙ্গেজমেন্ট যে কত জটিল, মানে এই রিয়ালিটিগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু খুবই এসি রুমের কনভারসেশন করছি। ইটস লাইক অল ইংল্যান্ড, you just get on the tube, go to a particular station, 50 people is going to come and welcome you, give a speech, what is your policy on female XYZ. এই বাংলাদেশে আমরা থাকি না, এটা সোনার বাংলা। এই বাংলাদেশের বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে রিফর্ম অ্যাচিভ করা যাবে। তা না হলে যেটা হবে, এটা উইল কন্টিনিউ টু লিভ ইন দ্য ইউটোপিয়াস। এই জন্য হচ্ছে প্র্যাগম্যাটিজম, প্র্যাকটিক্যালিটি এটা জরুরি, যে আসলে কতটুকু আমাদের অর্জন করা যায়। ছেলেদের জন্য দেখেন ওয়াশরুম ইউজ করা, এক জায়গায় ডানে বামে দাঁড়ায় গেলেন আপনি। মসজিদগুলো হচ্ছে সবচেয়ে অ্যাভেলেবল পাবলিক স্পেস। আপনি যদি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় যান, সেই মসজিদের অধিকাংশ সময়ে নামাজ পড়ার বাইরের সময়গুলোতে মসজিদ লক করা থাকে, ওয়াশরুম লক করা থাকে। মানে যদি আশেপাশের কোনো বাড়িতে গিয়ে ওই হুজুরকে ডাকা লাগে অথবা খাদেমকে ডাইকা ওই ওয়াশরুমটা ব্যবহার করতে হয়, এবং ওয়াশরুমের অবস্থা হচ্ছে এটা বিয়ন্ড এনি ডেসক্রিপশন। এটার জন্য কোনো বাংলাই নাই এখন পর্যন্ত সেই ওয়াশরুমগুলোকে ডেসক্রাইব করবার জন্য। এটা যারা গ্রামে গঞ্জে গেছেন, সেই মেঠো পথের ওয়াশরুমে গেছেন। এরপরে হচ্ছে আপনাকে ওইখানে একটা ঘটি আছে, ওই ঘটিটা নিয়ে আগে খাল পাড়ে যেতে হবে, ওই খাল থেকে আগে পানি আনতে হবে। ততক্ষণ পর্যন্ত ইফ ইউ ক্যান ম্যানেজ টু কন্ট্রোল ইউর সেলফ দেন দ্য নো হার্মস। এরপরে হচ্ছে ওয়াশরুমে যাইতে হবে। ওয়াশরুমে 1 লোটা পানি দিয়ে যদি কাজ না সারে তাহলে কিন্তু বিপদ আছে আপনার। এই হলো পাবলিক ক্যাম্পেইনের রিয়ালিটিগুলো বলছি আপনাদের। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলো অ্যাড্রেস করবো না? অফকোর্স এগুলো অ্যাড্রেস করতে হবে, কিন্তু অ্যাচিভেবল গোল ঠিক করা দরকার। যেগুলো গোল ঠিক করা হচ্ছে, সেট করা হচ্ছে, এগুলো অ্যাচিভেবল না। প্র্যাগম্যাটিজম যদি রিফর্মসের মধ্যে না থাকে তাহলে যেটা হবে যে এই ইউটোপিয়া আপনাকে আরও বেশি ফ্রাস্ট্রেটেড করবে, এবং সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। দেখেন, আমাদের 2008-এর আরপিওর কথা আসছে, আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিসগুলোতে দলের 33% মহিলা দিতে হবে। আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি? নট 10% ইভেন। আফটার 17 বছর আমরা এখনো 10% অ্যাচিভ করতে পারি নাই। তাহলে ওই যে আপা বারবার বলছিলেন যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট? এটার এফেক্টিভনেস কি? এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে। অথবা এই যে এটা যেটা ফেইল করলাম, এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা, যে ওয়াই ইট ইজ ফেইলিং, এটার জন্য একটা পিউনিটিভ স্যাংশন দিতে হবে কিনা পার্টিগুলোকে। আবার ভোট নাই, আপনি স্যাংশন দেবেন কোথায়? 2008-এর পরে তার কোনো ভোটও হয়নি, তা আপনি কাকে, কোন দলকে স্যাংশন দেবেন? বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এই রকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? কাম অন, মানে আপনি চাইতে পারেন, বাট দ্য রিয়ালিটি ইজ আপনি ওটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, কোনো ডিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে ডাইকা একটা থ্রেট দিতে পারবে কিনা, পারছে কিনা? নারী কমিশনার এর আগে আপনার দেখেছি। বাস্তবতা হচ্ছে এটা আমাদের দেখা দরকার। এরপর হচ্ছে আমাদের মহিলা মেম্বার আছে, উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদে মহিলা সদস্য আছে। রিয়েলি দ্য ওমেন হ্যাভ বিন এম্পাওয়ার্ড? ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাকে? রিজার্ভ সিটের বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড হয়েছে? হয় নাই। রিভিউ করা দরকার যে হয় নাইটা কেন। গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলেছেন, পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি, দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিস, আদারওয়াইজ আপনি কোনো রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক হবে না। এটা মমতাজ মার্কা, সুবর্ণা মোস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে। একমাত্র সলিউশন হচ্ছে পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা, যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা, কেন হয় নাই, কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, ডেডলাইন কোথায়। এই প্রসেসই হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে। এর বাইরের কোনো প্রসেস যদি আপনি ওই হরিজন্টালি আপনি ভার্টিক্যালি চাপায়া দেন, আপনি দেখবেন যে সেটা ফাংশনাল হবে না। এরপরে হচ্ছে যে কি করা দরকার, কনক্লুড করতেছি আর কি। 2টা জিনিস করণীয় হইতে পারে। আমি ব্যক্তিগতভাবে এক কক্ষের সংসদ চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যে পার্লামেন্টের হিস্ট্রি পড়েছি গত 53 বছরে, বাংলাদেশের পার্লামেন্ট এখনও, আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি,
বাংলাদেশের পার্লামেন্ট 50 জন এমপি তৈরি করতে পারে নাই গত 53 বছরে, এখনো তৈরি করতে পারে নাই। আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত 53 বছরের পার্লামেন্টে 50 জন এমপির নাম আপনি লিখবেন হু রিয়েলি আন্ডারস্টুড হোয়াট ইজ লেজিসলেশন, হু রিয়েলি আন্ডারস্টুড হাউ টু ডিবেট বাজেট ইন দ্য পার্লামেন্ট। এখনো হয় নাই। তো সেই পার্লামেন্টে আমি তো রাজনৈতিক কর্মী, আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে অলমোস্ট চিনি, কারা এমপি মন্ত্রী হবে। এখনো বাংলাদেশে 100 জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই, এখনো নাই, যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে। তাহলে পারসেপশনটা কি? পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ। গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে? যে আমার মেম্বার হইল আমারে চাইল দেয়, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইল আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয়, আমার উপজেলা চেয়ারম্যান হইল 5 কিলোমিটারের রাস্তা করে দিতে পারে, আর আমার সংসদ সদস্য হইল সে আমার এই রাস্তাটারে বড় কইরা 4 লেন করে দিবে, আর আমার প্রধানমন্ত্রী হইল পদ্মা সেতু করে দিবে। এই হইল আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস। এখন সেই 12 কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে, তারা তো ভোটার না। আপনি যদি লেজিসলেশন চান যে এমপির, তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড, এন্ড দে আর নট দেয়ার। আমি যে গত 5 দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি, nobody talked about Dhaka or urban politics or the legislation or the reforms. Nobody. ভাই আমাকে দুইটা হাঁস দেন, আমার একবার টিন দরকার। আমার এই বাড়ির রাস্তায় ইট ফালায় গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো এই রাস্তাটা পাকা হয় নাই। আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে, কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে। আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে, কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। আপনি সমাধান করতে পারবেন কিনা? এভরিবডি আপনাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায়। বাংলাদেশে ভোটার নাই। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, তখন আপনি রিয়েল ইস্যুসগুলো অ্যাড্রেস করতে পারবেন। আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে এই প্রস্তাবটা কি হবে সেটা একটু বলেন, 1 মিনিট একটু। প্রথমেই আমি যেই জায়গাটাতে উল্লেখ করতে চাচ্ছি, বিফোর আই স্টার্ট মাই পয়েন্টস, দ্যাট ইজ উইমেন পারবে না বা উইমেনকে আরবানে রাখতে হবে। আই হাম্বলি বেগ টু ডিফার উইথ দিস ওপিনিয়ন। আমি মাঠ পর্যায়ে মেয়েদেরকে যে সমস্ত প্রতিবন্ধকতা মেয়েরা রাজনীতিতে ফেস করে, সেটা আসলে এই ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্ট, সেটা খুব বড় চ্যালেঞ্জিং ইস্যু বলে আমি মনে করি না। আমরা বাংলাদেশের মানুষকে মাঠ পর্যায়ে হয়তো বা জানি যে এই যে কোয়ার্সিভ একটা মোড যেটা আছে, মেরে ফেলা কেটে ফেলা টাইপের, তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি ছোটোবেলা থেকেই আমার বাবার কারণেই হয়তো বা আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে। তো সম্পৃক্ততাতে আমি দেখেছি মাঠ পর্যায়ে মানুষ কিন্তু কোয়ার্সিভ যেমন হয়, যথেষ্ট সাপোর্টিভও হয়। All they want to see is whether their needs will be met by the people whom they are going to be, voting. সো সেই জায়গাটায় আবার এই বাস্তবতাটাও সত্যি যে এখনই যদি আমরা 100-200 এভাবে চলে যাই, আইডেন্টিফাইং উইমেন who will be absolutely ready for election, that will be very difficult at this moment. তো এই সমস্ত কিছু মিলিয়ে আমি যেটা বললাম যে আমার দ্বিমতটা হচ্ছে, আমি কখনোই নারীকে আরবান বেস রাখতে হবে সেই মতের সাথে আমি একমত না। তার কারণ হচ্ছে মানুষ ডিফিকাল্টি ফেস করে এবং পার্টি পলিটিক্স থেকে যদি সেই ধরনের কমিটমেন্ট থাকে টু এম্পাওয়ার উইমেন অ্যান্ড টু। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কিছু কথাগুলো শুনলাম এবং ওনারা যে বিষয়টি নিয়ে কথা বললেন, যে রিসেন্টলি আপনারা বা বিগত সময়গুলোতে আমরা দেখেছি যারা মেয়ে রাজনীতিতে আসে, ওনাদের ক্ষেত্রে আমরা যাদেরকে দেখেছি রাজনীতিতে, এটি কিন্তু আমাদের একটা খারাপ একটি অভিজ্ঞতা হয়েছে যারা প্রিভিয়াস এমপি মন্ত্রী যারা হয়েছেন। তো সেই জায়গায় মিস্টার ফুয়াদ উনি কিন্তু বেশ কিছু কথা তুলে ধরেছেন এবং গ্রামের মানুষের কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন, যেটি রিয়েলি বাস্তব হিসাবে মানুষের মনোপ্রতিমান হয় এবং যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করেন তারা যখন গ্রামে ছিলেন বা তাদের কাছে কিন্তু এই পরিস্থিতিগুলো সেম মনে হবে এবং তাদের চিন্তাভাবনা বা তারা যে ধরনের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে থাকে রাজনীতিবিদ নিয়ে, সেই জায়গায় কিন্তু সবার চিন্তাভাবনা একই রকম জায়গায় থাকে। তো এই জায়গায় সকলের উচিত হবে তাদের চিন্তাভাবনা পরিবর্তন করে একজন ভোটার হিসাবে নিজেকে উপস্থাপন করা এবং আপনি কাকে ভোট দিচ্ছেন, আপনার ভোট দেওয়ার ফলে আপনি যাকে চুজ করছেন সে কতটা আপনার জন্য বেনিফিশিয়াল এবং আপনার এলাকা এবং আপনার যে শহর আছে, আপনার যে গ্রাম আছে, আপনার যে এলাকা আছে, সেটা কতটুকু প্রভাব
ফেলতে পারবে এবং উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে, এবং আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ এলাকার যে নিরাপত্তা এবং এই সকল ক্ষেত্রে মানুষ, ছোট ছোট ফ্যামিলিগুলো বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত জায়গা, পাশাপাশি ছোটোখাটো বিভিন্ন, এগুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলি কিন্তু এগুলো ম্যানেজ করে, যেটাই হচ্ছে দেখা যাচ্ছে যার প্রভাব বেশি সেই কিন্তু এখানে বেনিফিশিয়াল হয় রাজনীতিবিদগুলো ব্যক্তিদের দ্বারা। সেই জায়গায় একজন ভোটার, একজন সৎ ব্যক্তিত্ব গড়ে তোলার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে এই ফিল্ডটা কিন্তু তাদের কাছে তৈরি করতে হবে, যার ফলে কিন্তু একজন ভোটার বাস্তব একটি ভোটার হিসেবে নিজেকে আখ্যায়িত করতে পারবে এবং সে পরবর্তী সময় ফিল করবে যে আমি একজন সঠিক ব্যক্তিকে ভোট দিয়েছি, যার মাধ্যমে এলাকায় বা আমার এবং স্থানীয় সবার উপকার হচ্ছে। তো আমরা চেষ্টা করব যারা রাজনীতিবিদরা আছেন তাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো চিন্তা করে ওনারা যেন তাদের কাছে একজন ভোটার কীভাবে হতে হয় এই গাইডলাইনগুলো তৈরি করার জন্য আমরা সবাইকে বলবো।